আজকে বলছি কানন দেবীর কথা, যিনি কাননবালা নামেও পরিচিত ছিলেন। তিনি ভারতীয় চলচ্চিত্রে নায়িকাদের মধ্যে প্রথম গায়িকা এবং বাংলা চলচ্চিত্রের প্রথম তারকা হিসেবে স্বীকৃত হয়েছিলেন। শুধুমাত্র বাংলা নয়, তিনি হিন্দিতেও অভিনয় করেছিলেন এবং গান গেয়েছিলেন। এই প্রথম সুপারস্টার কানন দেবীর শৈশব ছিল দুঃখে মোড়া। আজকে সেই দুঃখের কাহিনী আমরা শুনব। বিভিন্ন বইয়ের তথ্য অনুযায়ী পাওয়া যায় তাঁর জন্ম হয়েছিল 22শে এপ্রিল 1916 সালে, অর্থাৎ সেই সময়টা ছিল ব্রিটিশ ভারত। বলা হয় তাঁর জন্মের সাল এবং তারিখ নিয়ে কোনো প্রামাণ্য নথি নেই। কেউ বলেন তাঁর জন্ম 1914, কেউ বলেন 1916। এবং আশ্চর্যের বিষয় হলো তিনি নিজেও তাঁর পিতৃপরিচয় জানতেন না। তাঁর আত্মজীবনী এবং কানন দেবী দ্য ফার্স্ট সুপারস্টার অফ ইন্ডিয়ান সিনেমা, এই বইগুলিতে যে তথ্য ছিল সেই তথ্য অনুযায়ী জানা যায় যে ছোট্ট কাননকে মানুষ করেছিলেন রতনচন্দ্র দাস এবং রাজবালা দেবী। এক বৃত্তান্তে জানা যায় বালিকা কাননকে পাওয়া গিয়েছিল হাওড়ার এক গরিব পাড়ায়। সেখানে স্কুলে ওর নামও লেখানো হয়েছিল, কিন্তু মাইনে জোগানো যায়নি বলে নাম কাটিয়ে দেওয়া হয়। আরেকটিতে জানা যায় শিশু অবস্থায় তাকে আনা হয় ভাগলপুরের গঙ্গার তীরবর্তী একটি রাজবাটি আদমপুরের পোস্তা বাগান বাড়িতে। সেখানে রাজা শীলচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি ছিল, যিনি পেশায় ছিলেন উকিল। শিশু কাননকেই সেখানে আনা হয় কলকাতার কোনো এক নিষিদ্ধ পল্লীর অন্ধকার থেকে। 5-6 বছর বয়সে আবার কলকাতায় ফিরিয়ে দেওয়া হয়। কানন দেবী তাঁর আত্মকথায় রাজবালা দেবী এবং রতনচন্দ্র দাসের কথাই বলেছেন, যাঁরা ওকে প্রতিপালন করেছিলেন। রাজবালা দেবী ছিলেন পরিচারিকা, লোকের বাড়ি কাজ করতেন। রতনচন্দ্রের টাকা ডুবেছিল রেসে, তার সাথে তাসের জুয়া, মদ্যপান ইত্যাদি তো ছিলই। হঠাৎ করে রতনচন্দ্রের মৃত্যু হওয়ার পর কাননবালা দেবীর আরও অবস্থা খারাপ হয়ে যায়। রাজবালার লোকের বাড়ি কাজ করে করে কাননবালাকে মানুষ করতেন। একটু বড় হতে কাননবালা রান্না করা, ঘর ঝাড়া, ঘর নিকোনো, কাপড় কাচার কাজে লেগে গিয়েছিল। পড়াশোনা তো অনেক দূরের ব্যাপার, দুবেলা খাওয়াও জুটত না। একবেলা হয়তো ভাতের সাথে অল্প একটু ডাঁটা সবজি এই রকমই খাবার জুটত। এইরকম একটা সময় কাননের পরিচয় হলো ভোলাদার সাথে। সন্ধ্যাবেলায় তিনি হারমোনিয়াম নিয়ে ভক্তিগীতি, কীর্তন, বাউল, ভাটিয়ালি, মীরা ও সুরদাসের ভজন, সংস্কৃত মন্ত্র, ব্রহ্মসঙ্গীত, অতুল প্রসাদের গান এইসব শোনাতেন এবং কানন এইভাবে গান শিখেছিল। কিন্তু সেই ভোলাদাও হঠাৎ করে হারিয়ে গেলেন। এরপর কাননের আশ্রয় হলো এক অতি আশ্চর্যময় কণ্ঠের গায়িকা আশ্চর্যময়ী দাসীর ঘরে। তিনি বুঝেছিলেন কাননের কণ্ঠ গানের জন্য তৈরি এবং সেই ছোট বয়স থেকেই রূপের ছটায় চারিদিকে সকলে আকৃষ্ট হতে শুরু হয়েছিল। দারিদ্রতার কারণে পাড়ায় থাকা একজন সহৃদয় ব্যক্তির সাহায্যে কানন হাজির হলো স্টুডিওতে অভিনয় করতে। সেই সময় নির্বাক চলচ্চিত্র জয়দেব, সেই জয়দেবে অভিনয় করেছিলেন কানন দেবী। 1930 সাল থেকে তার অভিনয় জীবন শুরু হয়েছিল। দরিদ্র ছিলেন বলে নানা রকম অপমানের শিকার হতে হয়েছিল তাকে। 1931 সালে জ্যোতিষ বন্দ্যোপাধ্যায় পরিচিত জোর বরাত পূর্ণাঙ্গ সবাক চলচ্চিত্রের একটি দৃশ্যে নায়ক তাকে জড়িয়ে ধরে জোর করে ঠোঁটে চুম্বন করায় তিনি অপমানিত ও ব্যথিত বোধ করেছিলেন। কিন্তু অভিভাবকে নিম্নবিত্তের মেয়ে হওয়ায় তাকে অর্থের লোভ দেখিয়ে নানা রকম দৃশ্যে অভিনয় করতেও বাধ্য করা হতো। 1935 সালে মুক্তি পেয়েছিল জ্যোতিষ বন্দ্যোপাধ্যায়ের মানময়ী গার্লস স্কুল এবং এই চলচ্চিত্রের মাধ্যমে তিনি নিজেকে চলচ্চিত্র জগতে সুপ্রতিষ্ঠিত করেছিলেন। এরপর 1937 সালে মুক্তি চলচ্চিত্র তাকে সর্বপ্রথম অভিনেত্রী হিসেবে অসাধারণ সাফল্য নিয়ে আসে। 1937 থেকে 1944 সাল পর্যন্ত কানন দেবী খ্যাতির শীর্ষে ছিলেন। তিনি এই সময় কাননবালা থেকে কানন দেবীতে পরিণত হলেন।
প্রচুর ছবিতে অভিনয় করেছিলেন, যেমন ঋষির প্রেম, প্রহ্লাদ, কংসবধ, বিষ্ণুমায়া, মা, কণ্ঠহার, বাসবদত্তা, পরাজয়, যোগাযোগ, মুক্তি, বিদ্যাপতি, সাথী, পরিচয়, মেজদিদি। শুধুমাত্র নায়িকা নয়, গায়িকা হিসেবেও খুব জনপ্রিয় হয়েছিলেন। তিনি ওস্তাদ আল্লা রাখার কাছে উচ্চাঙ্গ সঙ্গীতের শিক্ষা নিয়েছিলেন। পরেশ, বিশ্বদেব চট্টোপাধ্যায়, রায়চাঁদ বড়াল, অনাদি দস্তিদার, পঙ্কজ কুমার মল্লিকদের কাছেও তালিম নিয়েছিলেন। আধুনিক গান ছাড়াও রবীন্দ্রসঙ্গীত গেয়েছিলেন। স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কানন দেবীকে তাঁর রবীন্দ্রসঙ্গীত শোনার জন্য শান্তিনিকেতনে নিমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু সেই সৌভাগ্য কানন দেবীর হয়ে ওঠেনি সেই শান্তিনিকেতনে গিয়ে কবিকে গান শোনানোর। যে সময় মেয়েরা সবসময় ঘরের মধ্যে থাকতো, খুব একটা বাইরে বেরোতো না, সেই সময় কানন দেবীর মতন মেয়ে শুধুমাত্র অভিনয় নয়, গান, অভিনয় দুটোর মাধ্যমে খ্যাতির শীর্ষে পৌঁছে গিয়েছিল। 1937 সালে প্রমথেশ বড়ুয়া পরিচালিত মুক্তি ছবিটি কানন দেবীকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়েছিল। কিন্তু কানন দেবী সারা জীবনের একটা দুঃখ ছিল, তা হচ্ছে প্রমথেশ বড়ুয়ার দেবদাস ছবিতে পার্বতীর চরিত্রটা তাঁর করে হয়ে ওঠা হয়নি। তাঁর পিতৃ পরিচয় ছিল না বলে তিনি কিন্তু হতাশাগ্রস্ত ছিলেন না। তিনি বহুবার বলেছেন, কে বাবা, কে মা, এই ভেবে বুকের ব্যথা বাড়িয়ে কাজ কি, আমি কানন, এইটুকু পরিচয়ই যথেষ্ট। এবং তিনি কানন, সেই পরিচয়তেই তিনি চিরভাস্বর হয়ে আছেন। বলা হয় কানন দেবী ছিলেন ভারতীয় চলচ্চিত্রের প্রথম গায়িকা অভিনেত্রী। প্রভৃতি ছবির জন্য তিনি অভিনয় ও গান জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন। 1949 সালে নিজস্ব প্রযোজনা সংস্থা শ্রীমতী পিকচার্স খোলেন এবং অনন্যা ছবিটি প্রযোজনা করেছিলেন। প্রথাগত শিক্ষা ছিল না তাঁর, কিন্তু বিভিন্ন বিষয় তাঁর ছিল অগাধ জ্ঞান। প্রতিকূল পরিবেশ সর্বদা তাঁর সাথী ছিল, কিন্তু সেই প্রতিকূলতাকে তিনি চ্যালেঞ্জ নিয়ে প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে সব সময়ই জিতেছেন। তখন বয়স্ক অভিনেত্রীদের যাতে কেউ অসম্মান না করতে পারে, সেই কারণে তিনি একটি সংস্থা খুলেছিলেন, মহিলা শিল্পী মহল। এটি তৈরি করা হয়েছিল প্রবীণ অভিনেত্রীদের সাহায্য প্রদান এবং অন্যান্য সেবামূলক কাজের উদ্দেশ্যে। অভিনেত্রীটা নাটক করতেন এবং নাটক করে যা আয় হতো সেই টাকা সেবামূলক কাজে ব্যবহার করা হতো। কানন দেবী এইরকম একটি সংস্থা তৈরি করে শিল্পীদের সর্বদা পাশে থাকতেন, কিন্তু সংগঠনটা উনি বেশি দিন চালাতে পারেননি, ভেঙে দিয়েছিলেন। কানন দেবীর প্রথম স্বামী ছিলেন অশোক মৈত্র। তিনি ছিলেন অধ্যক্ষ হেরম্বচন্দ্র মৈত্রের পুত্র, যিনি ব্রাহ্ম সমাজের দৌর্দন্ত প্রতাপ নেতা ও সিটি কলেজের অধ্যক্ষ ছিলেন। অশোকের সাথে কানন দেবীর সম্পর্ক তিনি মেনে নিতে পারেননি এবং তাঁর মৃত্যুর পরে সেই বিবাহ হয়েছিল 1940 সালে। তখন অশোকের বয়স ছিল 36 আর কানন ছিল 25। সেই সময় বেশিরভাগ নায়িকা কিংবা অভিনেত্রীরা বিবাহর পর অভিনয় করা ছেড়ে দিয়েছেন, গান অভিনয় ছেড়ে দিয়েছেন। অনুরাগীদেরও সেই রকম আশঙ্কা ছিল, কিন্তু কানন দেবী গান ও অভিনয় ছাড়লেন না এবং সেটা করলেন না বলে সম্পর্কটা টিকল না। 5 বছরের মধ্যে সেই বিবাহ ভেঙে গেল। এরপর তিনি দ্বিতীয়বার বিবাহ করলেন হরিদাস ভট্টাচার্যকে। তাঁর স্মৃতিচারণা থেকে আমরা জানতে পারি, এক অনুষ্ঠানে তিনি গিয়েছিলেন ডক্টর কাটজুর সঙ্গে। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, ক্যাপ্টেন হরিদাস ভট্টাচার্য ছিলেন ডক্টর কৈলাসনাথ কাটজুর এডিসি। তখন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন ডক্টর কৈলাসনাথ কাটজু। তো সেই ডক্টর কাটজুর সঙ্গে তিনি কোনো এক অনুষ্ঠানে গিয়ে কাননবালা দেবীর সাথে সাক্ষাৎ হয়েছিল। তারপরেই দেখা হয়েছিল রাজভবনে। এরপর সাক্ষাৎ হয়েছিল নায়িকার ছবির শুটিংয়ে। কানন দেবীর কথায় তিনি সবথেকে বেশি পেয়েছিলেন হরিদাস ভট্টাচার্যের মনের জোর। কাননের অতীত নিয়ে কোনো প্রশ্ন অথবা কৌতূহল তাঁর ছিল না। শুধু তাই নয়, হরিদাসকে বিয়ে করার সঙ্গে সঙ্গে সমাজে চর্চা শুরু হলো, কাগজপত্রে লেখালেখি শুরু হলো যে তাতে হয়তো সেই বিয়েটা
15 দিন টিকবে কিনা সন্দেহ ছিল সকলের। কিন্তু হরিদাস ভট্টাচার্য স্থির এবং দৃঢ় প্রতিজ্ঞ ব্যক্তি ছিলেন। তাদের সম্পর্ক রয়ে গেল। হরিদাসকে নিয়ে তিনি শ্রীমতী পিকচার্স শুরু করেছিলেন এবং সেখানে শ্রীমতী পিকচার্স বাংলা সিনেমার ইতিহাসে জায়গা করে নিয়েছে। প্রযোজিকা হিসেবে কানন দেবী এবং পরিচালক হিসেবে হরিদাস ভট্টাচার্য এক দুরন্ত জুটি ছিল। শ্রীমতী পিকচার্সের প্রথম হিট ছবি ছিল মেজ দিদি। বেশিরভাগই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাসগুলির উপর ছবি করেছিলেন। এরপর পরিচালক হয়েছিলেন নববিধান এবং দেবত্রয়। আমি বনফুলকো গান গেয়ে বাঙালিকে মাতিয়ে দিয়েছিলেন কানন দেবী। তবে এই হরিদাস ভট্টাচার্যের সাথেও তার সম্পর্ক টেকেনি, শেষের দিকে ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল। আর আত্মকথায় তিনি লিখেছিলেন, যে বিয়ে 15 দিন টিকবে কিনা সকলের সন্দেহ ছিল, সেই বিয়েটা কিন্তু 24 বছর টিকে গিয়েছিল। 1977 সালে কানন দেবী দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন। তার আগে পেয়েছিলেন পদ্মশ্রী পুরস্কার। চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদানের জন্য 1990 সালে তিনি পেয়েছিলেন এবং 1991 সালে ইন্দিরা গান্ধী স্মৃতি পুরস্কারে ভূষিত হয়েছিলেন। 1992 সালের 17 জুলাই এই অসামান্য প্রতিভার অধিকারী কানন দেবী আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। অসামান্য মনের জোর এবং প্রতিভার জন্য কানন দেবী একটি সাধারণ পরিচারিকা, ছোট্ট কানন, যে লোকের বাড়ি বাড়ি কাজ করত, দুবেলা খেতে পেত না ঠিক করে, সেই মেয়েটি ভারতের প্রথম সুপারস্টার হয়েছিলেন। তিনি বাংলা সিনেমার ইতিহাসে এক কিংবদন্তি, যার গান ও অভিনয় আজও মানুষের হৃদয়ে বেঁচে আছে।